মা, ও মা, শিগগির খেতে দাও মা, খিদের জ্বালায় পরানটা বেরিয়ে যাবে মনে হচ্ছে। আমার মাথা খা বাছা, তবু খাবারের কথা আমায় বলিসনি। আমি যে হতভাগা মা তোর। এ কি তুমি এমন ভাবে কাঁদছো কেন? কি হয়েছে কি? সারাদিন পরে ছেলেটা বাড়ি ফিরলো, আর তোকে যে খেতে দেব সেটুকু ক্ষমতা নেই আমার। ঘরে একটা দানা নেই। কিন্তু সকালে তো তুমি আমার সামনেই বাবাকে হাটে পাঠালে, বাবা কিছু আনেনি? তোর বাপ যে এখনো বাড়িতেই ফেরেনি, তো আনবে কি? ও এলে বলিস আমার জন্য যেন বিষ আনে, খেয়ে মরলে পরাণ জুড়োবে আমার। কি? বাবা এখনো ফেরেনি? না ফেরেনি, বিয়ের পর থেকে দেখে আসছি তোর বাপের কাণ্ড। সারাদিন বনে বাদারে কোথায় যে ঘুরে বেড়ায় জানি না। সেই ছোট থেকে দেখে আসছি বাবার এই অদ্ভুত আচরণখানা। না আছে সংসারে মন, না পরিবারের খেয়াল। চেয়ে চিনতে কিভাবে যে তোকে বড় করেছি আমি জানি খোকা। আর সহ্য হয় না আমার, আর না। তুমি কেঁদো না মা, আজকে বাবা ফিরুক, একটা হেস্তনেস্ত করতেই হবে এবার। বাবা, সকালে মা তোমায় হাট থেকে আনা চাল ডাল আনতে বলেছিল, তা আনলে? হ্যাঁ, হাট ও কাল দেখবো খন। আর কত কাল পরশু অপেক্ষা করতে হবে এক মুঠো ভাতের জন্য? তোমার জন্য আমি মা উপোস করে আছি, তা জানো? হ্যাঁ খোকা, এখন এসব ভাল লাগছে না আমার। পথ ছাড় আমার। আমাদেরও আর ভালো লাগছে না বাবা, আর পারছি না আমরা। সেই ছোট থেকে দেখে আসছি, না আমার প্রতি তোমার খেয়াল আছে, না মায়ের প্রতি। এসব আমায় বলছিস কেন বলতো? সারাদিন পর বাড়ি ফিরলাম আর... সেটাই তো আমি জানতে চাই, তুমি সারাদিন কোথায় থাকো, কি করো? সে তোরা বুঝবি না। বোঝাও, বোঝাও আমায়। ঘরে খাবারের একটা দানা নেই, আর তুমি বনে বাজারে ঘুরে বেড়াচ্ছ। এটাই কি একটা বাবার কর্তব্য বলো? খোকা, তুই কিন্তু বাড়াবাড়ি করছিস এবার। গ্রামের অন্যদের বাবাকে দেখো, ছেলের জন্য কত কি করছে, আর তুমি? তোমার জন্য পড়ালেখা ছেড়ে আমায় মুটোগিরি করতে হচ্ছে। খোকা, এটা কি বললি তুই? তুই আজকে এত বড় কথা বললি? হ্যাঁ বললাম, কারণ আমরা আর সহ্য করতে পারছি না বাবা, তোমায় আজকে বলতেই হবে। কোনোদিন কথাগুলো বলতে চাইনি তোদের, কিন্তু আজকে যখন এত ছোট বড় কথা বললি তোরা, তখন বলবো। ভেবেছিলাম এই ঘটনা বুকে চেপেই মরতে হবে, কিন্তু আজকে তোদের এত জোরাজুরিতে বলতে হচ্ছে। কি এমন ঘটনা যার জন্য তুমি এরকম করে ঘুরে বেড়াও, তাও আবার সবকিছু ফেলে? সে আজ থেকে 35-40 বছর আগেকার কথা। তখন আমি 20 বছরের ছোকরা, বাবা মায়ের সাথে থাকি। আমাদের গ্রামের মোড়ল মনোজ সাহা ছিলেন যেমন অসৎ, তেমনি বাজে লোক। নিজের স্বার্থ ছাড়া তিনি কিচ্ছু ভাবতেন না। গ্রামের লোকেরা তাকে মোটেই পছন্দ করত না। সেই সময় রাজ্যগুলোর মধ্যে যুদ্ধ লেগেই থাকত। হঠাৎ করে খবর পাওয়া গেল আমাদের রাজ্যের সাথে অন্য রাজ্যের যুদ্ধ লাগতে চলেছে। গ্রামের সকল মানুষ খুব ভয় পেয়ে গেল। বাইরের রাজ্য আক্রমণ করলে তারা গ্রামের লোকেদের ধন ও সম্পদ যা আছে সব লুট করে পালাবে, এ কথা আমরা জানতাম। একদিন খোকা, সকলে বলা বলি করছে কয়েকদিনের মধ্যে যুদ্ধ লাগবে বলে। ঘরের যেটুকু সঞ্চয় আছে, কিছু টাকা পয়সা আর মায়ের গয়না, সেগুলো কিভাবে বাঁচাবো আমি তো ভেবে পাচ্ছি না। আরে আরে এই তো রামলাল কাকা। রামলাল কাকা, আমি তোমাদের বাড়িতে যাচ্ছিলুম, ভালো হলো পথেই দেখা হয়ে গেল। কেন রে কার্তিক, কি হয়েছে কি? কাকা মোড়ল মশাই গ্রামের সকলকে জরুরি বৈঠকে ডেকেছেন গো।
বলেছেন যত তাড়াতাড়ি সম্ভব ওখানে যেতে। বাবা, ওই মর্কটটার আবার কি বলার আছে? হ্যাঁ, না গো ধনঞ্জয় দাদা, মোড়ল মশাই গ্রামের লোকেদের জন্য খুব চিন্তা করছেন। বিপদ এসেছে বলে তিনি যেন পাল্টে গেছেন। চল চল খোকা চল। এই ভালো হলো, রামলালও এসে গেছে। সকলে বসো বসো, খুবই জরুরি দরকারে তোমাদের সকলে একত্র হতে বলেছি। বলুন কি জরুরি কথা? তোমরা তো সকলে খবর পেয়েছো আমাদের রাজদের সাথে ভিন রাজদের যুদ্ধ হতে চলেছে। ভিন রাজদের সেনা যুদ্ধের সময় আমাদের সর্বস্ব লুট করে পালাবে। সেই চিন্তায় তো রাতের ঘুম চলে গেছে মোড়ল মশাই। এতদিন ধরে রক্ত জল করে যেটুকু জমিয়েছিলাম সেটুকুও চলে যাবে। কেন চলে যাবে? আমি তো ঠিক করেই নিয়েছি, দামি জিনিস বা গয়না সব মাটিতে পুঁতে দেব। না না লালু না, এ ভুল করো না। ওরা চতুর, ওরা কি জানে না মানুষ তাদের দামি জিনিস কোথায় রাখতে পারে? ও কি বলছেন মোড়ল মশাই? আমরা গরিব মানুষ, মাটিতে পুঁতে না রাখলে ওগুলো আমরা বাঁচাবো কেমন করে? হ্যাঁ মোড়ল মশাই, ওইগুলো যে আমাদের শেষ সম্বল। সেনারা ওগুলো লুটে নিলে যে শেষ হয়ে যাব। ওরে তোরা শান্ত হ। আরে আমি তো এখনো মরে যাইনি রে, এখনো সশরীরে বেঁচে আছি। আমি থাকতে তোদের কিসের ভয়? কিসের ভয়? জানি আমার উপরে তোরা অনেকেই অসন্তুষ্ট, কিন্তু এখন পুরনো কথা নিয়ে বসে থাকার সময় নয়। আমি মোড়ল, তোদের অভিভাবক। মোড়ল মশাই, হ্যাঁ, আমি থাকতে তোদের কোনো চিন্তা নাই। আমি তোদের সমস্ত দামি জিনিস নিজের কাছে সুরক্ষিত রাখবো। তার মানে সৈন্য আক্রমণ করলে তো আপনার বাড়িও তছনছ করবে, তাহলে আপনি কি করে? এই দেখো কেমন বোকার মতো কথা বলছিস। আরে আমি তোদের মতো সাধারণ মানুষ নই। তার মানে? মহারাজদের সাথে আমার আলাপ আছে। মূল্যবান জিনিস লুকিয়ে রাখা আমার পক্ষে সোজা। এবার তোদের কি মতামত বল? আপনি আমাদের মা বাপ। আপনি যখন বলেছেন তখন আপনার জিম্মায় দিয়ে আমরা নিশ্চিন্ত। না, তোদের মনে যদি সংশয় থাকে, অবিশ্বাস থাকে, তবে থাক। তবে আসলে আমি তোদের আপন মনে করি, তাই আর কি। না, এ কি বলছেন মোড়ল মশাই? আপনি হক কথাই বলেছেন, আমরা তাই করব যেমনটা আপনি বলবেন। বেশ, তবে তোরা একটা তালিকা তৈরি করে দিস, কার কি জিনিস রইল। এই যুদ্ধ থেমে গেলে আমি সকলের তালিকা দেখে ফিরিয়ে দেব। বাবা, এতদিনে শুনেছি ভূতে নাকি ঠেলায় পড়লে রাম নাম নেয়। তোমারও কি তাই হলো বুঝি? গিন্নি, সকলে চোখে ফাঁকি দিলেও তোমার চোখে ফাঁকি দেওয়া সম্ভব নয়। তা তো হবেই। হঠাৎ করে রাবণ যদি রাম হয়ে যায় তখন কৌতূহল তো হবেই। ব্যাপারটা কি বলো তো দেখি? ব্যাপারটা হলো কারোর পৌষ মাস আর কারোর সর্বনাশ। তার মানে তুমি লোকের সোনা গয়না নিজের জিম্মায় নিলে, যদি দস্যুরা আক্রমণ করে সব লুট করে নেয় তখন কি জবাব দেবে শুনি? ওই জন্যই তো দস্যু লুটে নেবার আগে আমি সব লুট করে নেব। এইসব সোনা গয়না লোপাট করে দেব। বলো কি গ্রামের লোকেরা তোমায় জ্যান্ত ছাড়বে ভেবেছো? গ্রামের লোকে আমারে খুঁজে পাবে, তবে তো ছাড়বে আর ধরবে। আমি এই সব গয়না নিয়ে আগে সম্পট দেব, তারপর তোমারে নিয়ে যাব। উফ, তোমার বদমাইশি বুদ্ধির ধারে কাছে কেউ নেই। মোড়লের কথায় বিশ্বাস করে সব গ্রামবাসী তাদের দামি জিনিসপত্রগুলো নিয়ে একটা বড় সিন্ধুকে রেখে তাতে একটা তালিকা দিয়ে মোড়ল মশাইয়ের কাছে জমা দিয়ে এলো। সকলে নিশ্চিন্ত হলেও আমি কিন্তু স্বস্তি পেলাম না।
যে মোড়ল মশাই এতদিন লোকের রক্ত চুষে খেয়েছেন, হঠাৎ তার এত সুমতি কি করে হলো? তাহলে তুমি কি করলে? আমি মোড়লের উপর আড়াল থেকে নজর রাখতে শুরু করলাম। একদিন সন্ধেবেলা দেখি হাতে সেই সিন্দুক নিয়ে মোড়ল নদীর ধারে উপস্থিত হলো। তার এক সাগরেদ তাকে জিজ্ঞেস করলো, মোড়ল মশাই, এটা তো সেই সিন্দুক, এটা নিয়ে কোথায় যাচ্ছেন? আমি খবর পেয়েছি কাল পরশুর মধ্যেই রাজদের বাইরে সেনা আক্রমণ করবে, তাই এগুলো সুরক্ষিত স্থানে রাখতে যাচ্ছি। সত্যি আপনি কত ভাবেন গ্রামের লোকেদের জন্য, কিন্তু এত দামি জিনিস একা নিয়ে যাবেন? আমায় সঙ্গে নিয়ে চলুন। না, এই বিপদের মধ্যে আমি তোরে ফেলতে পারবো না। তুই নিশ্চিন্তে ফিরে যা, আমি চলে আসবো আমি। গতিক সুবিধা টেকছে না, আমাকেও মোড়ল মশাইয়ের পেছনে পেছনে যেতে হবে। এই বলে ধনঞ্জয় মোড়লের নৌকার পেছনে সাঁতার কেটে চলতে থাকলো। বেশ কিছুক্ষণ পর নদীর অপর প্রান্তের এক ঘন জঙ্গলের ধারে গিয়ে নৌকা ভিড়ল। ধনঞ্জয় যেহেতু কিছুটা পেছনে ছিল, তাই সে দেখল গাছের আড়ালে মোড়লকে আর দেখতে পাওয়া যাচ্ছে না। তড়িঘড়ি কিনারে পৌঁছেই সে বলল, এই যা, মোড়ল মশাই কোন দিকে গেলেন? নিশ্চয়ই জঙ্গলে ঢুকেছেন, দেখি তো। হয়ে গেছে, কাজ হয়ে গেছে, আর কোনো চিন্তা নাই। এই সব সম্পদ শুধু আমার। তাই বুঝি? আমি তো জানতাম এগুলো আপনি সুরক্ষিত রাখতে এসেছিলেন। ধনঞ্জয়, তুই এখানে কি করছিস? তুই কি করতে এসেছিস? সন্দেহ আমার আগেই হয়েছিল, তাই তককে ছিলাম। এবার বলুন, কোথায় লুকিয়ে রেখেছেন সিন্দুকটা? সেই কথা তোরে কেন বলতে যাবো রে? হতচ্ছাড়া, তুই কে? মোড়ল মশাই, আপনার চুরি আমি ধরে ফেলেছি, সে কথা বুঝতেই পাচ্ছেন। এবার আমি সব কথা গ্রামের লোকেদের বলে দিলে কি হবে জানেন তো? তুই কি আমার ভয় দেখাচ্ছিস? কারণে কিছু বলবি না তুই? কিছু না। বেশ, বলবো না, কিন্তু তার জন্য যে ওই সম্পদের অর্ধেক ভাগ আমায় দিতে হবে। অর্ধেক আমার, অর্ধেক আপনার, ব্যাস। তোর এত সাহস? এত সাহস? তুই আমারে ভয় দেখাস? গলা টিপে তোরে এখানে মেরে পুঁতে দেব। বজাত! ছাড়ুন বলছি। নে। এই সম্পদ শুধু আমার। অর্ধেক কি এক বিন্দু দেব না কাউরে। বদমাস, শয়তান, তোকে আমি। কি হলো? মোড়ল উল্টে পড়ে আছে কেন চুপচাপ? কি হলো মোড়ল মশাই? ঈশ্বর, এ কি হয়ে গেল? আমার হাতে এ কি সর্বনাশ হয়ে গেল? আমি মোড়লকে খুন করে ফেললাম। হায় হায়, কি হবে এবার? সকলে জানলে তো আমায় শুলে চড়াবে, যাবজ্জীবন কারাবাস দেবে। কি করব? শাস্তি তো তবে দেবে যদি কেউ জানতে পারে। কেউ জানতেই পারবে না মোড়লের মৃত্যুর কথা। হ্যাঁ, এই নদীতেই পাথর বেঁধে ফেলে দেব লাশটা। তারপর এই সম্পদ আমার হবে, শুধু আমার। সেদিনকে শুধু মোড়লকে আমি নদীর জলে ভাসাইনি, ভাসিয়েছিলাম নিজের বিবেক, বুদ্ধি, সবকিছুকে। তারপরে কি হলো বাবা? গ্রামের লোক মোড়লকে খুঁজলো না? তারপর ধীরে ধীরে রাজ্য শান্ত হলো, যুদ্ধের সম্ভাবনা কেটে গেল। তখন সকলে নিজেদের গচ্ছিত জিনিস ফেরত পেতে মোড়লের স্ত্রী জানালো সে নিখোঁজ। সকলে ভাবলো মোড়ল সেই সিন্দুক নিয়ে পালিয়ে গেছে। সকলে আক্ষেপ করলো, কান্নাকাটি করলো, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে ভুলে গেল। আর সেই সিন্দুক হয়ে দাঁড়ালো আমার জীবনের কাল। সেই দিন থেকে আজ অবধি
প্রতিদিন খুঁজে চলেছি তাকে, কিন্তু পাইনি। তুমি ওই সিন্দুকের খোঁজে প্রতিদিন বেরিয়ে যাও? হ্যাঁ গিন্নি, যক্ষের মতো ছুটে চলেছি ওই সিন্দুকের খোঁজে, কিন্তু পাইনি। জীবন যৌবন সব চলে যাচ্ছে, তবুও ছুটে চলেছি। ওই সিন্দুক তুমি কেন খুঁজে পাওনি জানো? কারণ তোমার দৃষ্টিতে লোভ ছিল, স্বার্থ ছিল। এটা কি বলছিস খোকা তুই? হ্যাঁ বাবা, ওই সম্পদে তো তোমার কোনো অধিকার নেই। ওই সম্পদ গ্রামের মানুষের। ওই সম্পদের জন্য একজন মানুষ মরে গেল। বিশ্বাস কর খোকা, আমি চাইনি। নিজেকে বাঁচাতে গিয়েই মোড়ল মশাইকে। যা হবার তা হয়ে গেছে বাবা। এবার ওই সিন্দুক আমি আর তুমি মিলে খুঁজে বের করব। কিন্তু কি খোকা? ওর মধ্যে যার যা সম্পদ আছে সেগুলো তাদেরকে ফিরিয়ে দেব। কথা দাও তুমি আর পরের জিনিসে লোভ করবে না। তুই ঠিক বলেছিস খোকা, আমি পরের জিনিসে লোভ করব না। তুই যেটা বলবি তাই হবে। সত্যি আজকে গর্ব হচ্ছে খোকা, তুই আমার ছেলে বলে। আশীর্বাদ করি তোদের যাত্রা সফল হোক। এরপরে ধনঞ্জয় আর গুপি দুজনে মিলে হাজির হলো সেই নদীর ধারে। নৌকা থেকে নামতেই গুপি চারিধারে চোখ বুলিয়ে নিল। সে দেখল নদীর পাড়ের অংশ গাছে ঢাকা। বিশাল বিশাল বনস্পতি ঢেকে রেখেছে জায়গাটা। এমনিতে সমতল হলেও একটা গাছের তলায় একটা পাথর যেন মাথা উঁচু করে রয়েছে। গুপি তার বাবাকে বলল, আচ্ছা বাবা, তুমি যখন নদীর পাড়ে এসে পৌঁছলে তখন মোড়ল কোথায় ছিল? আমি যখন পাড়ে এসে উঠলাম তখন মোড়ল এখানে ছিল না, জঙ্গলের ভেতরই ছিল। জঙ্গলের ভেতরে? মানে মোড়ল নৌকো থেকে নেমেই কি জঙ্গলে ঢুকে গেছিল? সে আমি বলতে পারবো না, কারণ নদীর জল থেকে এই গাছপালার জন্য কিছুই দেখা যাচ্ছিল না। কিন্তু কেন বলতো? কারণ আমার মনে হয় মোড়ল ওই সিন্দুক জঙ্গলের মধ্যে লুকোয়নি, ও লুকিয়েছে ওই নদীর পাড়েই। কি বলছিস কি? নদীর পাড়ে কোথায় লুকোবে? আচ্ছা বাবা, ওই যে গাছের তলায় ওইখানটায় পাথর রয়েছে, ওটা কি বরাবর ছিল? ওটা? হ্যাঁ, আমি যবে থেকে এই জায়গায় আসছি তবে থেকে তো ওটা দেখছি। কিন্তু এসো বাবা, ওই জায়গাটায় খুঁড়ে দেখতে হবে। যদি আমার আন্দাজ ঠিক হয় তবে এখানেই রয়েছে সেই সিন্দুক। খোকা খোকা, কিসের শব্দ হলো যেন? আরেকটু খুঁড়তে হবে। হ্যাঁ বাবা, হয়ে এসছে। সিন্দুক, সেই সিন্দুক খোকা। পেরেছিস, তুই পেরেছিস বাছা, তুই পেরেছিস। এই সিন্দুক যে এখানে তোমার চোখের সামনেই ছিল বাবা। হ্যাঁ, এতদিন এই জঙ্গলে এসেছি তবু আমার চোখ খুঁজে পাইনি এই সিন্দুক, কারণ তাতে আমার স্বার্থ আর কুটিলতা ছিল। তুই নিঃস্বার্থ চোখে খুঁজতেই খুঁজে পেয়ে গেলি। চলো বাবা, এবার এর মধ্যে তালিকা মিলিয়ে আমরা গ্রামের সকলকে তাদের জিনিস ফিরিয়ে দেব। দেখো তো কার্তিক জ্যাঠা, এই সিন্দুক চিনতে পারো কিনা? চেনা সেটা তো লাগছে বাপ, কিন্তু বয়সের জন্য চোখে ভালো দেখি না বাপু। এটা সেই সিন্দুক কার্তিক, যেটা 40 বছর আগে গ্রামের মোড়ল মশাই নিয়ে পগার পাড় দিয়েছিলেন। ওই বজ্জাত মোড়ল এটাকে মাটিতে পুঁতে রেখেছিল। হ্যাঁ, যার মধ্যে গ্রামের সবার সোনা গয়না ছিল। হ্যাঁ জ্যাঠা, জঙ্গলে কাঠ কাটতে গিয়ে আমরা এটা পেয়েছি। ভেতরের তালিকা দেখেই বাবা বলল এটা সেই সিন্দুক। যাই হোক, এই যে লালু সামন্তের 2 গাছা চুড়ি আর একটা মাদ্রাসা। বাবা এগুলো রেখে গেছিল?
মা কত কাঁদতো এই মান্তাসাটার জন্যে। এই নাও গোপালদা, পরের নাম খোকন ঘোষের 3 ভরি হার, 2টো চুড়ি আর আংটি। বাবা, পরের নাম দাদুর, এই নাও ঠাকুমার বালা আর কান পাশা। মায়ের বালা আর কান পাশা, সত্যি আজ যেন মনে বড় তৃপ্তি লাগছে খোকা। এ তো সাক্ষাৎ গুপ্তধন রে। বাবা, তুমি খুশি তো? ভীষণ খুশি খোকা, সকলেরই খুশি। আর এত আশীর্বাদ সবটাই তোর জন্য। সুখে থাক খোকা, ভালো থাক।